দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি সম্পদ, সমুদ্র সম্পদ, বিশেষ করে সমুদ্রে যে মৎস্য সম্পদটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের স্টুডিওতে আছেন দুজন অতিথি, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কে.এম. আজম চৌধুরী এবং আরও একজন অতিথি আমাদের সাথে আছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শায়লা খন্দকার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুরুতেই আমি যেতে চাচ্ছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শায়লা খন্দকারের কাছে। আপনি একটু বলবেন যে আপনি তো কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক, সেখানে আপনি পড়ান, নিজেও গবেষণা করেন, এর আগেও কৃষি গবেষণা ইনস্টিটিউটে আপনি কাজ করেছেন দীর্ঘ 12 বছর। তো আপনার এই গবেষণায় আপনি আসলে কি পেয়েছেন? কৃষি অর্থনীতি সামনের দিকে আমাদের কি চ্যালেঞ্জগুলো আছে এবং কৃষক আসলে ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে কোন কোন বাধা আপনি দেখতে পেয়েছেন? প্রথমে যদি চ্যালেঞ্জের কথা বলি, আমাদের প্রথমে হচ্ছে এখন আমরা কথা বলছি চতুর্থ শিল্প বিপ্লবের কথা, যে এখন আমরা শিল্পায়নের দিকে যাচ্ছি, প্লাস আমরা সব জায়গায় স্মার্ট এগ্রিকালচার, আমরা বলছি চতুর্থ শিল্প বিপ্লব, আমরা সেটা চাচ্ছি আমাদের কৃষিক্ষেত্রেও তার আধুনিকায়নের ছোঁয়া পাক। সেই জন্য আমি যদি বলি কৃষির ক্ষেত্রে কি প্রথম বাধা হিসেবে আসতেছে, প্রথমেই আমার মনে হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে কৃষি জমি কমে যাচ্ছে এবং জমি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। এখন যদি আপনি যদি দেখেন যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে 1971 সালে যে জমির পরিমাণ ছিল, এখন সেই জমির পরিমাণ অনেক কমে গেছে এবং কমে যাওয়ার পর প্রতি বছর দেখা গেছে, আমরা দেখেছি যে প্রতি বছর 1 থেকে 2% হারে জমি কমে যাচ্ছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে আমাদের কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জমি যে কমে যাচ্ছে, কিন্তু কৃষিক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অভাবনীয় সাফল্য। এখানে কৃষিক্ষেত্রে বাংলাদেশ একটা রোল মডেল, কিন্তু তারপরেও আমাদের এই কৃষিক্ষেত্রকে আমাদের যতটুকু পাওয়ার কথা সেখানে আমরা পৌঁছাতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের যান্ত্রিকীকরণ সঠিকভাবে হচ্ছে না। এবং যান্ত্রিকীকরণের ক্ষেত্রে যেমন আমাদের এখন নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন মেশিনারি এসেছে, তার মধ্যে যদি আমি বলতে চাই যেমন কম্বাইন্ড হারভেস্টর, তারপরে রিপার মেশিন, সিড ড্রিলার, এগুলো দিয়ে আমরা হচ্ছে দ্রুত সময়ে কম খরচে ধান চাষ করতে পারি এবং অন্যান্য ফসল, গম চাষের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু যেই সমস্যাটা হচ্ছে যে আমাদের জমি ছোট হয়ে গিয়েছে এবং জমির মাঝখানে আইল বলে, আমরা যদি আইল বলে যে জায়গাটা আছে, এখন মেশিনগুলো হচ্ছে বেশ বড় আকারে। এই মেশিনগুলো যেগুলো হচ্ছে রাস্তার সাইডে যে জমিগুলো আছে সেগুলোতে আমরা ইউজ করতে পারছি, কিন্তু যে জমিগুলো আমাদের এই মেশিনের যে জমিগুলো হচ্ছে ভিতরের দিকের জমি, সেখানে এই মেশিনটা আমরা নিতে পারছি না। সেই কারণে ওই ক্ষেত্রে আমরা মেশিনগুলো ইউজ করতে পারছি না। যেই সমস্যাটা হচ্ছে যে আমরা যান্ত্রিকীকরণের দিকে যেতে পারছি না। এবং আরও কিছু সমস্যা আছে, যেমন আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এরা হচ্ছে নতুন নতুন জাত দিয়েছে। তো আমরা যখন গবেষণা, আমাদেরকে কৃষি অর্থনীতিতে একটা গবেষণা আমরা করি, সেটাকে হচ্ছে অ্যাডপশন, মানে কোনো একটা নতুন জাত বা ভ্যারাইটি রিলিজ হলে সেটা আমরা ফার্মারের কাছে বা কৃষি পর্যায়ে আমরা ওইটার গ্রহণযোগ্যতা দেখি, যে কতজন ফার্মার এটা গ্রহণ করেছে এবং কেন করেনি, তার কারণগুলো কি। তখন আমরা দেখি যে এত এত ভ্যারাইটি রিলিজ হচ্ছে এবং এই ভ্যারাইটিগুলো সঠিক সময়ে বা জাতগুলো সঠিক সময়ে কৃষকের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে না। সেজন্য আমাদেরকে তারা হচ্ছে কি নতুন নতুন জাত সম্পর্কে জানতেছে না। এবং এটা হচ্ছে কি, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে যে গবেষণা এবং সম্প্রসারণ, রিসার্চ এবং এক্সটেনশনের একটা লিঙ্কেজ আমরা সবসময় বলি যে কৃষির উন্নয়নে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে এই লিঙ্কেজটা সঠিকভাবে হচ্ছে না। সো এই কারণে কৃষকরা নতুন নতুন জাত, নতুন নতুন মেশিনারি সম্পর্কে জানছে না এবং সঠিকভাবে তারা ব্যবহার করতে পারছে না। এখন যদি বলি এছাড়া কি আছে, এছাড়া যদি বলি বাজারজাতকরণের ক্ষেত্রে, যেমন আমরা সবাই জানি যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। ইকোনমিক্সের ভাষায়, অর্থনীতিতে আমরা মধ্যস্বত্বভোগীকে বাদ দিতে পারবো না। বাদ দিলে তো আমি এখানে ঢাকাতে বসে আমি তো দিনাজপুরের লিচু পাবো না। সো আমাদেরকে তাদের প্রয়োজনীয়তা আমাদের অর্থনীতিতে আছে, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে সাপ্লাই চেইনটা আছে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত, এই চেইনটা অনেক বড়, অনেক মানুষ এটার সাথে জড়িত। এবং এখানে যেটা হচ্ছে যে এখানে দামটা সঠিক সময়ে কৃষকরা পাচ্ছে না, যে এই চেইনটা অনেক বেশি এবং মধ্যস্বত্বভোগীরা তাদের যে সিন্ডিকেট, বাজার সিন্ডিকেটের কথা বলি, এটার কারণে সঠিক সময়ে সঠিক দামটা ফার্মাররা পাচ্ছে না। কিছুদিন আগে আমি দেখলাম যে আলুর ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটেছে, আলুর ক্ষেত্রে খুব ভালো উৎপাদন হয়েছে, যেটা আমরা বলি বাম্পার ফলন হয়েছে, কিন্তু
দেখা গেছে যে আমরা যদি দেখি ঠাকুরগাঁ, রংপুর, মুন্সিগঞ্জে অনেক কৃষক আলু মাঠেই রেখে এসেছে, এমনকি দেখা যাচ্ছে তারা গরুকে খাওয়াচ্ছে। কারণ কি, আলুর দাম কমে গেছে এবং তারা সঠিক দাম পাচ্ছে না। আমরা ইকোনমিক্সে একটা আপনার অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে গবেষণা করি, সেটা হচ্ছে বেনিফিট কস্ট অ্যানালাইসিস বা আয় ব্যয়ের হিসাব। সেখানে দেখা গিয়েছে যে একজন কৃষকের আলু উৎপাদন করতে আপনার 1 কেজি আলু উৎপাদন করতে তার 20 থেকে 25 টাকা খরচ হয় একজন কৃষকের 1 কেজি আলু উৎপাদন করতে। এখন সে যদি এখন 10 টাকা বা 12 টাকায় সেই আলুটা বিক্রি করে, তাহলে তো তার এখানে অনেক বেশি তার লস হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো ঢাকাতে আলু বেশি দামে কিনছি। এই বিষয়গুলো হচ্ছে কি, এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যটা যদি কিছুটা কন্ট্রোল করা যায়, বাজারটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে হচ্ছে কি ফার্মারের যেমন উপকার হবে, তেমনি আমরাও হচ্ছে কিছু কম দামে পাবো। ডক্টর আজম চৌধুরীর কাছে যেতে চাই, আপনি একটু বলবেন যে আসলে সমুদ্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগেও, আজকে আমরা পার্টিকুলারলি আলোচনা করতে যাচ্ছিলাম সমুদ্রের যে মৎস্য সম্পদটি আছে। আসলে এই মৎস্য সম্পদ আমরা শুনলাম যে কৃষি ক্ষেত্রে বিশেষ করে আলুর কথা আমরা শুনলাম যে প্রচুর উৎপাদন হয়েছে, কিন্তু আসলে পরবর্তীতে দেখলাম যে কৃষকরাই ক্ষতিগ্রস্ত হলো। আসলে মৎস্যতেও তো আমরা দেখি যে প্রচুর পরিমাণ মাছ আহরণ হয়, বিশেষ করে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ এবং প্রচুর পরিমাণ উৎপাদন হয়। এরপরেও আমরা দেখতে পাই যে আসলে বাজারে এই মাছেরই দাম অনেক। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের কি ধারণা, আসলে কেন এরকমটা হয়? আমাদের নিজ দেশের সম্পদ আমরাই কেন একটু কম মূল্যে কিনে খেতে পারছি না? খুবই মানে রিলেভেন্ট প্রশ্ন। ওটার উত্তর উনি এগ্রিকালচারের ক্ষেত্রে যেভাবে ইকোনমিক্সের ক্ষেত্রে যেই উত্তর দিয়েছেন তার সাথে অনেকটা রিলেশন আছে, যে এই মিডলম্যান ইনভলভমেন্ট যেটা, হ্যাঁ, তো এই জায়গাটা সবসময় একটা কাজ করে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে উৎপাদন হয়, অনেক ভালো হয় ইলিশের ক্ষেত্রে। এটা আসলে দেখা যায় যে ইলিশ আসলে একটা কস্টলি জিনিস, হ্যাঁ। যখন এটা উৎপাদন হয় এবং এটার যে খরচ হয়, সেই খরচটা চিন্তা করলে, এবং এটার বাইরের যে একটা ডিমান্ড আছে, ইলিশটার ডিমান্ডটা বাইরে আছে। এখন যারা এটা উৎপাদন করছে তারা যদি চিন্তা করে যে এটা আমি বিদেশে বিক্রি করলে এটাকে এত টাকায় বিক্রি করতে পারবো, তো সেইটা তো সে অল্প টাকায় দেশের মধ্যে দিবে না, তাই না? কারণে এটার যেহেতু ডিমান্ড বেশি, সেজন্য এটার বাংলাদেশেও যেমন ডিমান্ড, বিদেশেও তেমন ডিমান্ড, যার কারণে এটার দামটা আলুর মতো পড়ছে না, কোনোভাবেই পড়ছে না, কারণ এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা। তবে অনেকগুলো মাছের স্পেসিস আছে যেটাকে আমরা বলি কনভেনশনাল, হ্যাঁ, যেটা আমরা ইলিশ বা এগুলোকে আমরা চিনি এবং খেতে চাই। কিছু কিছু হালাল হারামের কথাও যদি চিন্তা করেন, সমুদ্রে যেগুলো হয় বেশিরভাগ প্রোডাক্টেই হালাল। তো হালাল হওয়ার পরেও কিন্তু আমরা সেই জিনিসগুলো খাওয়ার আমাদের মানে একটা হ্যাবিটের বিষয় আছে, তো সেজন্য আমরা খাই না, যেগুলো আবার অন্যান্য দেশে বাইরে রপ্তানি করলে অনেক মূল্য পাওয়া যায়। তো এ ধরনের কিছু কোম্পানিও ইভেন বাংলাদেশে আছে, বিজনেস অনেকে যারা করতে চায় তাদের জন্য এটা একটা সুসংবাদ। সেটা হচ্ছে যে এই আমরা পরিচিত ওই কয়টা প্রোডাক্ট ছাড়া বাকি যে প্রোডাক্টগুলো খাই না কিন্তু সমুদ্রে পাওয়া যায়, সেই প্রোডাক্টগুলোকে যদি আমরা, ইভেন স্কুইড পর্যন্ত আমরা খেতে চাই না, তাই না, অক্টোপাস আমরা খেতে চাই না, এগুলো তো খাওয়া যায়, এবং বিদেশে গেলে আমরা ঠিকই খাই। তো এই জিনিসগুলো, ইভেন কাঁকড়া আমরা খেতে চাই না, অনেক দামি জিনিস, হ্যাঁ। তো এরকম আরও অনেক মানে প্রোডাক্ট আছে যেগুলো তৈরি হয় এবং বাংলাদেশে একেবারেই সস্তা, ফেলে দেওয়ার মতো, কিন্তু আমরা খাই না, আমাদের প্র্যাকটিসটা তৈরি হয়নি। বাট বিদেশে এটা অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়, এবং এটা বোঝার পরে অনেক কোম্পানি আছে প্রাইভেট, তারা কিন্তু এগুলোকে কালেক্ট করে করে বিদেশে এক্সপোর্ট করছে এবং অনেক রেভিনিউ আর্ন করছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে মৎস্য সম্পদের জন্য, বিশেষ করে সামুদ্রিক মৎস্যর জন্য এটা একটা বিশাল ভান্ডার, অফুরন্ত ভান্ডার। আমরা এটাকে আসলে ডিপ সি ফিশিংটা আমাদের খুব দুর্বল হওয়ার কারণে, ওরকম ভেসেল না থাকার কারণে আমরা অনেক আহরণ করতে পারছি না। তবে এখানে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে এই মাছগুলোর ব্রিডিং এবং নার্সিং গ্রাউন্ড যেটা, সেটা হচ্ছে কোস্টাল এরিয়াতে, যেখানে একটু শেল্টার থাকে, সেসব জায়গায়, সুন্দরবনের নিচে যেখানে শেল্টার থাকে, অন্যান্য জায়গায় নদীর মোহনাগুলোতে, হ্যাঁ, যেখানে শেল্টার থাকে সেখানে কিন্তু তারা ডিমগুলো এবং ইয়াগুলো হয় বেশিরভাগ ফিশের। তো আমরা ডিপসি করতে পারি না, ঠিক আছে, বাট এইসব জায়গায়
অবৈধ কিছু নেট, যে নেটটা ইউজ করা যায় না, বেহুন্দি জাল, হ্যাঁ, এগুলো ইউজ করে আমরা ওদের পোনা অবস্থায় এগুলোকে শেষ করে দিচ্ছি, বড় মাছের সাথে পোনা শেষ করে দিচ্ছি, এবং সেটার কারণে ওরা আবার বড় হয়ে কিন্তু সাগরে চলে যাচ্ছে, অনেকগুলো একটু ডিপ সিতে চলে যাচ্ছে। তো এই ব্রিডিং এবং নার্সিং গ্রাউন্ড কনজারভেশন, এই জায়গাটা আমরা যদি করতে পারি তাহলে আরও অনেক বেশি ফিশ পাওয়া যাবে। তখন দেখা যাবে যে মাছের দামটা অনেক কম হবে এবং এটা আরও ইফেক্টিভ হবে আর কি। জি, ধন্যবাদ। একটু ডক্টর শায়লা খন্দকারের কাছে যাব, যে আপনাদের এখন যেই গবেষণা, আপনি নিজেও গবেষণা করেছেন, হয়তো আপনাদের ডিপার্টমেন্ট থেকেও বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করা হয়, আসলে কৃষি অর্থনীতির এখন পরিধিটা কি, মানে বাজারটা কত বড় আসলে, যদি টাকার মূল্য মানে আমরা হিসাব করি? কৃষির ক্ষেত্রে আমাদের হচ্ছে আপনি যদি দেখেন যে আমাদের কৃষির ক্ষেত্রে জিডিপিতে কন্ট্রিবিউশন যদি বলি, জিডিপিতে কন্ট্রিবিউশন বা দেশজ উৎপাদনের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কন্ট্রিবিউশন কিছুটা কমে গেছে। আগে যেটা ছিল 15%, এখন 11.3% মতো। এবং কিন্তু তারপরেও আপনার হচ্ছে এই ক্ষেত্রটার ক্ষেত্রে কি, এই ক্ষেত্রটা আমাদের কাছে প্রধান। আপনি যদি কৃষির ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে দেখেন যে কৃষিতে সাফল্য আমাদের ব্যাপক। আমাদের হচ্ছে এখন আমরা ধান উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম, সবজি উৎপাদন যদি বলি, সবজি উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে আছে। এবং সবজি বাংলাদেশে প্রায় 60 ধরনের সবজি, 200 জাতের 60 ধরনের সবজি উৎপাদন হচ্ছে। যে এই জিনিসটা হচ্ছে কিছুদিন আগ পর্যন্ত তো আমরা সবজি রপ্তানির কথা ভাবতেই পারতাম না। এখন আমরা চিংড়ি তো রপ্তানি করি জানি, সাথে হচ্ছে আম রপ্তানি করি, আমরা বিভিন্ন ধরনের সবজি, এমনকি আমরা এখন কচুরলতিও বিদেশে রপ্তানি করি। সো এইসব দিকগুলো চিন্তা করে কৃষিতে আপনার অনেক সাফল্য এসেছে এবং বাজার মূল্য ক্ষেত্রেও হচ্ছে সাফল্য আমরা পাচ্ছি। কিন্তু কিছু কিছু যে ব্যারিয়ারগুলো আছে, সেই ব্যারিয়ারগুলো চিন্তা করলে দেখা যাচ্ছে এই ব্যারিয়ারগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের জন্য আগামী দিনগুলো আরও সুফল বয়ে আনবে। আর আমাদের যে গবেষণার মাধ্যমে আমরা দেখেছি যে আমরা কৃষির উন্নয়ন করতে গেলে আমাদের সবার আগে করতে হবে কৃষকের উন্নয়ন, সেটা আমরা জানি। এবং পাশাপাশি আমাদের 3টা খাত বাংলাদেশের, প্রধান খাতের মধ্যে কৃষি, সেবা, শিল্পায়ন। সেবা খাত সব প্রথম অবস্থানে আছে, তারপরে শিল্পায়ন এবং তারপরে কৃষি। এবং কৃষি খাতে আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু তারপরেও আমাদের সাফল্য এখানে আমরা ধরে রাখতে পারছি। এবং আমরা যদি দেখি, আপনি দেখবেন যে কৃষি ক্ষেত্রে যে আমাদের এখন আগের চাষাবাদ পদ্ধতি থেকে আমরা এখন আগাচ্ছি। আগে আমরা পাশাপাশি আমাদেরকে মাটির গুণাগুণ, মাটির অবস্থা, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি। এখন আমরা কথা বলছি প্রেসিশন এগ্রিকালচারের কথা বলছি। এই জিনিসগুলো যদি আমরা আনতে পারি তাহলে হচ্ছে বাজারটাকে আমরা আরও ভালো করতে পারবো। আর আমাদের একটা ইকোনমিক্সে কথা আছে ইনভিজিবল হ্যান্ড, মানে বাজারে হচ্ছে ইনভিজিবল হ্যান্ড একটা থাকে, যেটা হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে বাজারটাকে নিয়ন্ত্রণ করে। সেজন্য আমাদের বাজারটাকে বাজারের অবস্থায় ছেড়ে দিতে হবে। খুব বেশি ওখানে হাত দেওয়া যাবে না, বা খুব বেশি ওটাকে কন্ট্রোল করা যাবে না। সো আমাদের বাজারটাও ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে নির্ধারিত হয়। সো এই জিনিসগুলোতে আমাদেরকে সরকারের সহযোগিতা লাগবে, এবং আমাদের যেই গবেষণাগুলো আছে, গবেষণাগুলো হচ্ছে প্রায়োগিক হতে হবে। আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি যে প্রায়োগিক গবেষণা এখন খুব বেশি গুরুত্ব পেয়েছে, এবং প্রায়োগিক গবেষণা হতে হবে, পাশাপাশি প্রত্যেকটা গবেষণালব্ধ ফলাফল কৃষকের দ্বার প্রান্তে পৌঁছে যেতে হবে। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে বাজার কৃষি অর্থনীতিতে কৃষি খুবই আরও বেশি ভালো ভূমিকা রাখবে। এবং আমরা চাই আমাদের দেশ শিল্পায়নে এগিয়ে যাক। যেমন ডেভেলপ কান্ট্রি, উন্নত দেশগুলোর কথা যদি আমরা বলি, তাদের ক্ষেত্রে প্রধান হচ্ছে কি শিল্প খাত, আমাদের তো কৃষিখাত। কিন্তু তার মানে এই না যে কৃষিকে অগ্রাহ্য করে আমরা আগাতে পারবো। আমাদের বিশেষ করে খাদ্য নিরাপত্তা, আমরা এখন বলি আমরা খাদ্যে এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়েছি, বিশেষ করে দানাদার খাদ্যে। তো এই স্বয়ংসম্পূর্ণতাটা রক্ষা করতে গেলে আমাদেরকে কৃষিতে আরও বেশি জোরদার করতে হবে। আচ্ছা, আধুনিক কৃষি পদ্ধতি আপনি যেটি বলছেন সেটি আপনারা গবেষণা করছেন, একরকম সম্প্রসারণে কাজ করছে, কিন্তু আসলে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে পৌঁছাতে গেলে সেইখানে যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো আসলে ভাঙার উপায়টা কি? একটা নতুন, আপনি একটা কিছুদিন ধরে বাংলাদেশ সরকার যেমন একটা সমবায় কৃষির কথা বলছে। সমবায় কৃষিটা হচ্ছে আমাদের জমিগুলো তো ক্ষুদ্রতর, বিশেষ করে প্রান্তিক চাষি যে ওদের জমি আরও ক্ষুদ্রতর বা নাই বললেই চলে। তো এখন যেমন গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে যে 40-50 জন কৃষকের জমি একত্রিত করে
50 একর জমি নিয়ে একসাথে হচ্ছে চাষাবাদ করবে এবং ওই জায়গায় যেন আমরা যান্ত্রিকরণে পৌঁছতে পারি। এটার নাম হচ্ছে সিনক্রোনাইজ কাল্টিভেশন বা সমলয় চাষাবাদ। সেটা হচ্ছে আমাদের যেমন ধানের ক্ষেত্রে কয়েকটা জায়গায় শুরু হয়েছে, কুমিল্লা, আরও গাজীপুরে শুরু হয়েছে ধানের ক্ষেত্রে সিনক্রোনাইজ কাল্টিভেশন। সেখানে হচ্ছে প্রচলিত ক্ষেত্রে আমরা কি করি, বীজতলা তৈরি করে ধান ওখানে বপন করে তারপরে আমরা সেটাকে চারা হয়, সেই চারাটা আমরা যে জমিতে বপন করি। এখানে হচ্ছে অনেক কৃষকের জমি একত্রিত করে 40-50 জন কৃষকের জমি একত্রিত করে এখানে প্লাস্টিকের ট্রের মধ্যে ধানগুলো রোপণ করা হবে এবং সেই ধানগুলো যখন হচ্ছে সেই বীজ তৈরি করা হবে এবং এই বীজগুলো এই ট্রেতেই কাল্টিভেশন করা হবে, যাতে করে পরবর্তীতে শস্য উত্তোলন, ফসল মারাই এই চারার মধ্যেই হবে এবং সেগুলো হবে যান্ত্রিকীকরণের মাধ্যমে। এবং এটা হচ্ছে আপনার হাই ইল্ডিং ভ্যারাইটি ইউজ করার কারণে উচ্চ ফলনশীল জাতের জন্য যেটা হবে যে 140 থেকে 145 দিনের মধ্যেই আমরা ধান পেয়ে যাব। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার একটা আধুনিক পদ্ধতি যেটা বলতেছি। তা তেমনি আমরা হচ্ছে এখন ড্রোন বা হচ্ছে আপনার প্রিসিশন এগ্রিকালচারের কথা এখন আমাদের দেশে এটা পসিবল না, কিন্তু আমাদের দেশে অতি শীঘ্রই হবে। যেমন আমি যখন কৃষি গবেষণায় ছিলাম আমি দেখেছি কিছু কিছু কৃষক যেমন কৃষি গবেষণা অ্যাপ বের করেছে এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানই বের করেছে। সেই অ্যাপের মাধ্যমে কৃষকরা যারা একটু তরুণ প্রজন্ম আছে তারা সেই অ্যাপের মাধ্যমে তাদের জমিতে বা ফসলের যদি কোনো রোগ বালাই হয় তারা সেই অ্যাপের মাধ্যমে প্রশ্ন করে এবং হচ্ছে যেই সায়েন্টিস্ট আছে, যেই গবেষক, সে এটার হচ্ছে সমাধান দিয়ে দেয়। তো এখন এটা আস্তে আস্তে শুরু হয়েছে। তবে আমরা যদি প্রান্তিক চাষিদের আমরা সঠিকভাবে তাদেরকে হচ্ছে ট্রেনিং দিতে পারি, প্রশিক্ষণ, তাদের মাঝে এই টেকনোলজিগুলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে তারাও এই টেকনোলজি দ্বারা উপকৃত হবে। আমাদের যেই বিষয়গুলো উঠে আসছে বারবার ঘুরে ফিরে, বিশেষ করে সমুদ্রে মাছের যে কথাটি আমরা বলছি, তো আমাদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আমাদের সাধারণ যারা মৎস্য আরোহী আছেন তারা পারছেন না, কিন্তু এক্ষেত্রে কি সরকার তাদেরকে কোনোভাবে সহযোগিতা করছে কিংবা আপনাদের পক্ষ থেকেও কি সেই আওয়াজটাই এসেছে যে তাদেরকে আসলে পর্যন্ত পৌঁছে দেওয়া হোক, যাতে আমাদের নিজস্ব স্বার্থেই আমরা তাদেরকে ওই জায়গাতে ব্যবহার করতে পারি কিনা? এই জায়গাটা আসলে একটা ইনভেস্টমেন্টের বিষয়, কারণ ডিপ সিতে যেতে গেলে আপনাকে জাহাজ লাগবে। সো এটা একটা বড় একটা ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্টগুলো নর্মালি করে থাকে যে প্রাইভেট কোম্পানিগুলো করে থাকে। এটা আসলে এই ধরনের ফিশিং, ডিপ সি ফিশিং যত কোম্পানি আছে সব প্রাইভেটাইজেশন হয়। এটা প্রাইভেট কোম্পানিটা তারাই তাদের ভেসেল দিয়ে নিয়ে যায় এবং তারা শিপিং করে নিয়ে আসে, ফিশিং করে নিয়ে আসে। সো প্রাইভেট অলরেডি আছে কিছু, বাট এটা আর একটু বাড়াতে হবে এবং মনিটরিংয়ের ব্যবস্থাটা সরকার করতে পারবে, তাহলেই আসলে এই ফিশিংটা সম্ভব। আরেকটা জিনিস আছে যেটা আমরা হাইড্রোলজিও পড়ি, সমুদ্রের সাথে ল্যান্ডের কিন্তু একটা কানেকশন আছে। সো ল্যান্ডে যা করবেন, উনি একটা কথা বলছেন যে একটা আধুনিক পদ্ধতিতে চাষ যেখানে প্লাস্টিক ইউজ করা হয়। জি, শব্দটা কিন্তু খুব প্লাস্টিকের ট্রে। তো এই প্লাস্টিক শব্দটা শুনলে আমরা খুব আতঙ্কিত হয়ে যাই, কারণ সব কিছুরই আলটিমেট ডেস্টিনেশন সমুদ্র হয়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা ডেল্টাইক কান্ট্রি। ডেল্টা হচ্ছে এটা ফর্ম হয়েছে হিমালয় থেকে, এখানে যে সেডিমেন্টেশন হয়, এখানে ওয়েদারিং হয়ে আস্তে আস্তে এটা ভরাট হচ্ছে সমুদ্রের দিকে, এভাবে ল্যান্ডটা ফর্ম হচ্ছে এবং নতুন নতুন অনেক আইল্যান্ড তৈরি হচ্ছে। তো এইভাবে এটা আস্তে আস্তে ফর্ম হয় এবং এখানে মেজর সিস্টেমটা বেশ কিছু রিভারের মাধ্যমে এটা কন্ট্রোল হয়। বড় বড় নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এগুলো তো আছেই, তিস্তা, সেগুলো আছে। তো এই যে ডেল্টা সিস্টেমটা, এইটা যদি কার্যকর না হয়, আমরা যদি পানি ঠিকমতো না পাই আপ স্ট্রিম থেকে, নেইবারিং কান্ট্রি থেকে, সেইটার সাথে কিন্তু এগ্রিকালচার পুরোটা জড়িত। এবং এইখানে উত্তরবঙ্গের যেমন অবস্থা খারাপ, আস্তে আস্তে আমরা ড্রাই সিজনে অনেক পানি পাই না, এই জিনিসগুলো কিন্তু এগ্রিকালচারের সাথে হিউজ পরিমাণে ডেল্টার সাথে জড়িত। একই সাথে এই পানিগুলো আলটিমেটলি, এই ফ্রেশ ওয়াটারগুলো গিয়ে পড়ে কোথায়? বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে। এই যে ইলিশের কথা বলছেন, ইলিশ কিন্তু ডিম পাড়ার সময় তারা কোথায় চলে আসে? আস্তে আস্তে উপরের নদীর পানি, ফ্রেশ ওয়াটার যদি কমে যায়, তাহলে এই অঞ্চলের যে ইকোসিস্টেম, পানির যে ইকোসিস্টেম, সেটা হয় কি ব্যাক ওয়াটার, অর্থাৎ সি ওয়াটারটা ল্যান্ডের দিকে চলে আসে। কারণ উপরের পানিটা যদি কম থাকে, নিচের পানিটা বেশি চলে আসে, যেটাকে বলা হয় স্যালিনিটি ইন্ট্রুশন। এই যে লবণ পানি জোয়ারের সাথে অনেক উপরে চলে আসতেছে, এটার একটা কারণ হচ্ছে যে আমাদের নদীগুলোতে আসলে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পাই না।
যেটা আমাদের উপরের কান্ট্রি সেখানের কোনো সিস্টেমে হয়তো বা কোনো একটা গ্যাপ আছে যেটা স্পষ্টত বোঝা যাচ্ছে, এবং নদীগুলো ভরাট হয়ে যায়। তো এগুলোর ঠিকমতো পরিচর্যাটা আরও যত্নবান হওয়া উচিত। তো এই আপস্ট্রিম পানির যদি থাকে, সেটা যেমন বাংলাদেশের এগ্রিকালচারের জন্য গুরুত্বপূর্ণ পানি, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, সাথে এটা একেবারে সমুদ্র পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত, সমুদ্রের ইকোসিস্টেম পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে এবং লবণ পানি আস্তে আস্তে ঢুকে পড়ছে। সেই কারণে যে পুরা কোস্টাল বেল্ট, 710 কিলোমিটার একটা কোস্টাল বেল্ট, 19টার মতো কোস্টাল ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশে, যেখানে এগ্রিকালচার হচ্ছে, ফিশ হচ্ছে, অ্যাকোয়াকালচার হচ্ছে, সব কিছু কিন্তু পাশাপাশি, আপনি আলাদা করতে পারবেন না এই 19টা ডিস্ট্রিক্ট, এবং এটা অনেক বড় একটা অঞ্চল। বাংলাদেশ একটা লো লাইং কান্ট্রি। এখানে যেটা হচ্ছে যে আপস্ট্রিমের রিভারের ওয়াটার কম এবং সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং লবণ পানি ঢুকছে। সো যেখানে এগ্রিকালচার ছিল সেখানে আমরা চিংড়ির ঘের করেছি, কিন্তু আপনি বাগেরহাট বা ওইসব অঞ্চলে দেখেন যে এখন ওরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘের তৈরি করতেছে মানুষ, কারণ এগ্রিকালচারে লাভ কম, ঘের করলে অনেক বেশি লাভ পাওয়া যাচ্ছে। কিন্তু লং টার্মে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ওই ইকোসিস্টেমটাই নষ্ট, এবং তারা দেখছে যে ওইখানেও বেশি একটা লাভ হচ্ছে না, বরঞ্চ এগ্রিকালচারের যে সিস্টেম সেটাও নাই হয়ে গেল। সো এই জায়গাগুলোতে সচেতনতা তৈরি করা এবং এগ্রিকালচারটাকেই, ইকোসিস্টেম যেটা থাকে সেটাকে রিস্টোর করা এবং সেটাকে কিভাবে কন্টিনিউ করা যায় সেই জায়গায় গবেষণাটা আমার মনে হয় খুব দরকার। সেটা যদি হয় তাহলে আর এগ্রিকালচার ইউজ করতে গিয়ে যে পেস্টিসাইডগুলো থাকে এবং বিভিন্ন ধরনের যে অন্যান্য প্রোডাক্ট যেগুলো পলিউশন তৈরি করে, সেই জিনিসগুলোকে আরও বেশি মনোযোগের সাথে যদি করে, তাহলে এটা আবার সমুদ্রের যে পলিউশন, দূষণ, সেটাকে রোধ করবে। কারণ আলটিমেটলি আলটিমেট ডেস্টিনেশন কোথায়? সমুদ্র, সেখানে যাচ্ছে। এবং সেই জায়গায় পলিউশন যখন হয়, সমুদ্রের ইকোসিস্টেম যদি নষ্ট হয়, এক কথাই বলবো যে সমুদ্র এমন একটা ভান্ডার যেখানে অক্সিজেনের 56% অ্যাভারেজে অক্সিজেন সমুদ্রে উৎপাদন হয়। তার মানে অর্ধেকের বেশি আমরা এগ্রিকালচার থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, ফরেস্ট থেকে পাচ্ছি, কিন্তু তার চেয়েও বেশি অক্সিজেন তৈরি হচ্ছে কোথায়? সমুদ্রে। অর্থাৎ সমুদ্রে এমন উদ্ভিদ থাকে যারা এই পরিমাণ অক্সিজেন দিচ্ছে। আর সেই ইকোসিস্টেম যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে আলটিমেটলি আমাদের পৃথিবীর ভারসাম্যটা কোথায় যাবে? আর রিসোর্সের কথা বললে তো জানেন যে হিউজ পরিমাণ রিসোর্স সমুদ্রে আছে। সো সমুদ্রের পরিবেশটাকে ভালো রাখার জন্য আমি মনে করি ল্যান্ডের এগ্রিকালচার, সেটাতে অবশ্যই আপনাদের আরও অ্যাডাপ্টেশন এবং এখানে গবেষণার বিষয় আছে আর কি। কৃষি অর্থনীতির পরিধি কি আমরা বাড়াতে পারছি, নাকি শিল্পায়নের প্রভাবে এই কৃষি খাত আরও বেশি ছোট হয়ে আসছে বাংলাদেশে? কৃষি সুরক্ষা আইন যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি, যে যেখানে সেখানে আমরা কৃষি জমিতে শিল্পায়নটা হবে না, আমাদের অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন আছে, এই জোনে আমরা স্পেসিফিক এরিয়াগুলোতে আমরা কৃষিকে বেশি গুরুত্ব দিব, এবং জাতীয় কৃষি নীতি এগুলোতে যদি স্পেসিফিক্যালি বলা থাকে যে সকল কৃষি ক্ষেত্রে শিল্পায়ন ঢুকানো যাবে না, এবং শিল্পায়নের হস্তক্ষেপ কৃষি জমিতে যেন যতটা কম করা যায়, এই বিষয়টা যদি থাকে তাহলে কৃষিক্ষেত্রের উন্নতি হবে। এবং পাশাপাশি কৃষিক্ষেত্রে অবশ্যই আমাদের শিল্পায়নে বেকারত্ব হ্রাসে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এবং সবশেষে আরেকটা কথা, স্যারের সাথে আমি একমত, মাটির গুণাগুণ আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে, এবং এই জন্য আমাদের পেস্টিসাইডের ইউজ কমাতে হবে। আমরা এখন বলছি কনজারভেশন এগ্রিকালচার, আমরা এখন জিরো টিলেজ ছাড়াই ফসল উৎপাদনের কথা বলছি। তো এই বিষয়ে আমাদের গবেষণাটা বাড়াতে হবে। আর একটা কথা বলেছি যে গবেষণার ফলাফল অবশ্যই কৃষক পর্যায়ে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের কৃষক বাঁচবে এবং কৃষকের মাধ্যমে আমাদের কৃষির উন্নতি হবে, সর্বোপরি দেশের উন্নয়ন হবে। ডক্টর আজম চৌধুরী এবং ডক্টর শায়লা খন্দকার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আজকে আমাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম যে আমাদের কৃষি সেক্টর এবং সেই সাথে আমাদের সমুদ্র যে বিশাল সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো আমরা শুনছিলাম। তবে আমরা চাইবো যেই জায়গায় আসলে এখনও প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো দ্রুতই কেটে উঠুক, এবং বাংলাদেশের যে নিজস্ব সম্পদগুলো রয়েছে সেগুলোর যেন আমরা সঠিক ব্যবহার করতে পারি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।